ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে সারা দেশে বিএনপির বিজয় র্যালি। মাদারীপুরে হামলায় আহত ৩। আমন্ত্রণ নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চালকের ঘুমে প্রাণ গেল 7 জনের। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে মৃত্যু হয় তাদের। পুলিশ জানায়, ওমান প্রবাসী বাহারউদ্দিনকে ঢাকা থেকে আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় পরিবারটি। এদিকে সুনামগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের। 3 বছর পর প্রিয়জনের সান্নিধ্য, কিন্তু তা স্থায়ী হলো মাত্র কয়েক ঘন্টা। প্রবাস থেকে ঘরে ফেরার আনন্দ রূপ নিল বিষাদে। ওমান প্রবাসী বাহারউদ্দিন ঢাকায় ফেরেন মঙ্গলবার রাতে। লক্ষ্মীপুর থেকে মাইক্রোবাসে করে তাকে আনতে যান পরিবারের সদস্যরা। ফেরার পথে চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের জগদীশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় মাইক্রোবাস। এ সময় 4 জন বেরিয়ে আসতে পারলেও বাকিরা বের হতে পারেননি। ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। মাইক্রোবাস উদ্ধারের পর একে একে বের করা হয় 7 জনের মরদেহ। নিহতদের সবাই নারী ও শিশু। চন্দ্রগঞ্জ পূর্ব বাজার কাছাকাছি আসছিল, গাড়ি নিয়ে খালের সাইডে পড়ে গেছে। খালে পড়ে যায়, ওইখানে 7 জন মারা গেছে। আমার নানুর বোনের ছেলে মেয়ে নাতিন সবাই, আর বাইরে কেউ না, সবাই এক ফ্যামিলি। স্বজনদের অভিযোগ, বারবার নিষেধের পরেও ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন চালক। এতেই হয় দুর্ঘটনা। আমি তার বলতেছি আমরা সকালবেলা যাবো, সে বলতেছে না ভাই আল্লাহর কথা হয়েছে, আমি যাবো আস্তে আস্তে, সমস্যা নেই। তারপর সেই রাস্তার মধ্যে আমরা যখন কুমিল্লা হয়ে মহিফাল হয়ে আসতেছি, আমার সাথে আরেকজন ছিল, সে ওই জায়গায় নামলো। সেই মহিফালের আগে একটা ড্রাম ট্রাকের সাথে বাস এক সুতা ওই জায়গাতে কাট লইছে, বাস একটু জন্য বাঁচে গেছে। গাড়ি আসতে ডাইনে যাই, ই যাওয়ানে ব্রেক কর কয়েন একটা ধাক্কা দিছি আমি, এই তুই গাড়ি ব্রেক কর সাগা। ই গায়ে টাকা দিক ইন্নালিল্লাহ রাজন কই গায়, ই গায়ে ওই ডাইনের দরজা যেটা হিগের ডাইনে যে দরজাটা বাইরে ড্রাইভার উঠে, এই দরজাটা কেন হি খুলছে, খুলি হিগা দিছে, খালো গাড়ি চলে গেছে। এখন কাইতই খালো হিগা গাড়ি তো না লাভ দিয়ে হিগা খালের দিকে মাঝের দিকে চলে গেছে। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। ঘটনার পর থেকেই পলাতক চালক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শুরু হলো জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবু সাঈদ হত্যার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এদিকে ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনাকে দায়ী করে আবু সাঈদ হত্যার সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু। অসীম সাহসিকতায় আবু সাঈদের গুলির এমন আহ্বান নতুন মাত্রা দেয় কোটা সংস্কার আন্দোলনে। তাজা প্রাণ বিলিয়ে দিয়ে ত্বরান্বিত করেন হাসিনা সরকারের পতন। তার মৃত্যুর কারণ নিয়ে নানা ব্যাখ্যা দেয় তৎকালীন সরকার। 5 বার পাল্টানো হয় ময়না তদন্তের রিপোর্ট, তবে 5 আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। 24 জুন জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর সহ 30 জনকে আসামি করা হয়। বুধবার এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। আবু সাঈদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার 6 জন, পলাতক 24 জন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আবু সাঈদের পলাতকদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো নতুন কেউ হাজির হয় নাই, আর যেহেতু হাজির হয় নাই, আমাদের কাছে এমন কোনো তথ্য নাই যে কেউ হাজির হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেন 2 জন, যার মধ্যে আবু সাঈদকে গুলি করতে দেখা রিনা মুর্মু শেখ হাসিনা সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশের শাস্তি দাবি করেন। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে।
এদিকে রামপুরায় কার্নিশ থেকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব, এডিসি রাশেদ সহ 5 পুলিশের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। যাচাই বাছাইয়ের পর যা বিচারের জন্য বিশেষ আদালতে দেয়া হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। সকালে বরিশাল দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালি বের করে মহানগর, জেলা, উত্তর ও দক্ষিণ বিএনপি। এ সময় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে কুষ্টিয়াতেও। সিলেটে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বের করা হয় বিজয় র্যালি। এছাড়া নাটোর, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কর্মসূচি পালন করেছে বিএনপি। এই সরকারের যে ঘোষণা সেটা বিবেচনায় এনে বলবো যে আমরা আমাদের সংগ্রামে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বিজয় আমরা গত রাতে অর্জন করেছি। দর্শক, চট্টগ্রামে চলছে বিএনপির বিজয় র্যালি। সেখানে আছেন সহকর্মী ইমদাদুল হক, যাচ্ছি তার কাছে। ইমদাদ, বিএনপির এই র্যালিতে কি কি কর্মসূচি পালিত হয়েছে আর কি কি কর্মসূচি রয়েছে? বিকেল 3টা থেকেই কিন্তু বিএনপির এই যে গণ অভ্যুত্থানের যে অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচারী শাসনের পতন হয়েছিল গত বছরের 5ই আগস্ট, এর বর্ষপূর্তিতে যে বিজয় র্যালি চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণের উদ্যোগে, সেটি কিন্তু বিকেল 3টায় চট্টগ্রামের যে নিউ মার্কেট মোড় সেখানে শুরু হয় এবং সেখানে কিছুক্ষণ আগেই মাত্র সেখানে যে সমাবেশ সেটি শেষ হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বক্তব্য দিয়েছেন। তো সেখানে আসলে ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তো তারা যেটি বলেছেন যে আসলে যে স্বৈরাচারী শাসনের যে পতন হয়েছে, যে বিপুল গণ আকাঙ্ক্ষা ছিল মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেক্ষেত্রে আসলে এই যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতির খুব বেশি একটি উন্নতি হয়নি। একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশের যে এখনো পর্যন্ত যে পরিপূর্ণ স্থিতিশীলতা আসেনি, সেটি একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আসবে, এমনটি কিন্তু দাবি করা হয়েছে। দাবি করে তারা যেটি বলছেন যে বিএনপি যেহেতু গণমানুষের দল, গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে গণমানুষের রায় নিয়ে তারা জাতীয় সংসদে যেতে চায় এবং সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছেন সেটিকে তারা বলছেন যে এই সময়ের মধ্যে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকারের কাছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন মানুষ যদি সুষ্ঠু সুন্দরভাবে ভোট হয় সেক্ষেত্রে মানুষ একটি ধানের শীষকে বিজয়ী করে সংসদে পাঠাবে এবং এর মাধ্যমে বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে তাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। এর মধ্যে 1 বছরের মধ্যে যে 1 বছরের মধ্যে যে 1 কোটি লোকের কর্মসংস্থান 18 মাসের মধ্যে, সেটি বাস্তবায়নের পাশাপাশি মানুষের অর্থনীতি, ধসে পড়া অর্থনীতি সহ কর্মসংস্থান সৃষ্টি, সব মিলিয়ে আসলে যে যত ধরনের যে সমস্যাগুলো ফেস করেছে বাংলাদেশ বিগত সময়ে, যে তারেক রহমানের যে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে কাঠামো, সেগুলো সহ সার্বিকভাবে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যা যা করণীয় সেটি বিএনপি তাদের এই যে বিএনপি ক্ষমতায় গেলে তারা করবেন, এমনটি কিন্তু দলের নেতাকর্মীরা বলেছেন। তো আমি একটু জানাতে চাই যে এই যে কর্মসূচি যেটি নগরীর নিউ মার্কেট মোড়ে সেখানে এই যে সমাবেশটি ছিল, এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে র্যালিটি সেটি নগরীর প্রেস ক্লাবে পর্যন্ত যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা আছি নগরীর কোতোয়ালি মোড়। এই কোতোয়ালি মোড় হয়ে যারা মূল নেতৃবৃন্দ আছেন তারা সহ গিয়ে এটি নগরীর প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে এবং এর মাধ্যমে দলের নেতারা যেটি বলছেন যে বিএনপিকে আগামী দিনেও দীর্ঘ 17 বছর যে ধৈর্য ধরেছেন, আগামী দিনেও ধৈর্য ধরার মাধ্যমে বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য জনমানুষের কাছে যাওয়ার যা যা করা সেটি যেন করেন, সে কথা কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে বিজয় র্যালি বিএনপি সেটি সবশেষ খবর। ধন্যবাদ এমদাদ। চট্টগ্রাম থেকে বিএনপির বিজয় র্যালির সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইমদাদুল হক।
মাদারীপুরে বিএনপির বিজয় মিছিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, এতে ৩ জন আহত হয়েছেন। পুলিশ জানায় বিএনপির বিজয় মিছিল শকুনি লেকপাড় থেকে ইটের পুলের দিকে যাচ্ছিল। ডিসি ব্রিজ এলাকায় এলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এই সময় স্থানীয় পত্রিকার সাংবাদিক লিখন মুন্সি সহ তার 2 ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে। অভিযোগ, ঘটনার সময় পুলিশ থাকলেও নিষ্ক্রিয় ছিলেন তারা। পরে আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। ব্রাহ্মণবাড়িয়ায় একটি স্কুলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এ সময় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে 25 শিক্ষার্থী আহত হয়েছেন। দুপুরে জেলা শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারের ঘটনা এটি। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আসন্ন বিজ্ঞান মেলাকে ঘিরে 3য় তলার বিজ্ঞানাগারে কাজ করছিল শিক্ষার্থীরা। এই সময় হঠাৎই আগুনের খবর ছড়ায়। এতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক সহ অন্যরা। বেশ কয়েকজন শিক্ষার্থী ভর্তি আছেন হাসপাতালে। এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন এম কে রানা, যাচ্ছি তার কাছে। রানা, এই যে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেটি এখন কি অবস্থায় আছে, কোথায় রাখা হয়েছে? রানা। হ্যাঁ, সে আপনাকে জানিয়ে রাখি যে সমুদ্র সৈকত কুয়াকাটা কিন্তু প্রতিনিয়তই কিন্তু এভাবে 2-1 পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এর ফলশ্রুতিতে এখানকার পর্যটক এবং স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানা গেছে যে এই জিও ব্যাগ এলোমেলো ভাবে জিও ব্যাগ স্থাপনের ফলে কিন্তু আসলে জিও ব্যাগের ফাঁদে পড়েই আসলে পর্যটকরা প্রাণ হারাচ্ছেন প্রতিনিয়ত। এর দেখার কেউ নেই এবং প্রশাসনের কাছে বারবার তারা দাবি জানালেও যে জিও ব্যাগ স্থায়ীভাবে পরিকল্পিতভাবে যদি স্থাপন করা হতো তাহলে হয়তো এই প্রাণহানির ঘটনা ঘটতো না। এর বাইরে আমি যখন এসে কিন্তু সেই মরদেহটি এখন বর্তমানে যে কুয়াকাটা বিশ্ব যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের মরদেহ রাখা হয়েছে। এছাড়া স্থানীয় যে মহিপুর যে পুলিশ থানা পুলিশ রয়েছে তারা কিন্তু সেই মরদেহটাকে তাদের হাতে নিয়ে তারা ময়নাতদন্ত হবে কিনা তাদের পরিবার আসার অপেক্ষায় রয়েছে। পরিবার আসলেই সেটি ময়নাতদন্ত হবে কি ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হবে সেটি তারা জানাতে পারবে। এর বাইরে এখানে এসেছিলাম, কথা বলেছিলাম পুলিশের সঙ্গে। তারা বারবার যেমনটি জানিয়েছিলেন, তারা বারবার পর্যটকদের সচেতন করা হলেও পর্যটকরা সেই সচেতনতা না মেনে কিন্তু আসলে দুপুর 11টার দিকে কিন্তু সেই পর্যটকের 7-8 জন পর্যটক সমুদ্রে গোসলে নামে এবং পরবর্তীতে 6 জন উঠতে পারলেও 1 জন কিন্তু নিখোঁজ রয়ে যায়। পরবর্তী সময়ে দুপুর 2:15 নাগাদ কিন্তু তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং টুরিস্ট পুলিশের একাধিক টিম। শ্রেয়া, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। ধন্যবাদ রানা। নিখোঁজ পর্যটকের উদ্ধারকৃত মরদেহের সবশেষ খবর জানাতে এতক্ষণ কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এম কে রানা। নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ। তিস্তা পাড়ে এখনো দুর্ভোগে পানিবন্দী মানুষ। আরো জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন মাহফুজ বকুল, যাচ্ছি তার কাছে। বকুল, পানিবন্দী মানুষদের দুর্ভোগের তো শেষ নেই, তারপরও আপনার কাছ থেকে জানতে চাইবো যে তাদের জীবন ব্যবস্থা এখন কিরকম চলছে, কিভাবে চলছে? শ্রেয়া, পানি কিন্তু গতকাল থেকে কিছুটা নেমে গেছে। এখন পানি কিন্তু ডালিয়া পয়েন্টে আজকে সারাদিন 13 সেন্টিমিটার নিচে এবং সর্বশেষ বিকেল 3টায় যে প্রাপ্ত পরিমাপ বিপদসীমার কিন্তু 15 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, কষ্ট, বন্যায়, এটি কিন্তু আসলে বর্ণনার বাইরে। কেননা আমরা যখন এই তিস্তা পাড়ে আসি, প্লাবিত মানুষজনের সাথে কথা বলি, অনেকে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা তাদের কষ্টের কথা বলেন, অনেকে নানান সমালোচনা করেন। তাদের দিন শেষে একটি কথাই থাকে যে আসলে এই ত্রাণ, সাহায্য, সহযোগিতা এগুলো তারা চান না। আসলে স্থায়ী সমাধানের জন্য তিস্তা খনন অথবা মহাপরিকল্পনার যেটি দাবি দীর্ঘ সময় থেকে জানানো হচ্ছে, সেই দাবির কথা তারাও বলেন। আমি যদি দুঃখ কষ্টের কথা একটু বলি, যে যখন আসলে পানি আসে, গত 1 সপ্তাহের চিত্র যদি ধরি, 1 সপ্তাহে কিন্তু 2 বার বন্যা প্লাবিত হয়ে গেল এই তিস্তা পাড়ের মানুষজন। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টা পানি এরকম স্থিতিশীল থাকবে এবং তারপরে যে 72 ঘন্টা সেটি কিন্তু আবারও পানি বাড়তে পারে, অর্থাৎ বিপদসীমার উপরে আসবে
এবং দেখা যেতে পারে যে আগামীকাল থেকে আবারও হয়তো তিস্তা পার বেশি পরিমাণে প্লাবিত হবে। ফলে এই মানুষগুলো গত এক সপ্তাহ ধরে কিন্তু তাদের রান্না বান্না হচ্ছে না, চুলো আসলে জ্বালানোর সুযোগ নেই, যে বিশুদ্ধ পানির যে ব্যবস্থা সেটিও কিন্তু আসলে বন্ধ হয়ে পড়ছে, চলাচলের ব্যবস্থা বন্ধ হয়ে পড়ছে, স্কুল কলেজে যাওয়ার যে ছাত্রছাত্রীরা তাদের ব্যবস্থা বন্ধ, সব মিলিয়ে একদম দুঃসহ জীবনযাপন করতে হচ্ছে। তো সব মিলিয়ে ছিল লালমিয়ার থেকে তিস্তার পানির বাড়ার সবশেষ আমার কাছে। শ্রেয়া। ধন্যবাদ বকুল। লালমনিরহাট থেকে পানিবন্দী মানুষের খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহফুজ বকুল। কিশোরগঞ্জে সন্তান হত্যা মামলায় বাবাসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। আসামিরা জামিনে বের হয়ে পলাতক থাকায় রায়ের সময় কেউ উপস্থিত ছিলেন না। মামলার বিবরণে জানা যায় 2016 সালের 11 আগস্ট আনোয়ারুল ইসলামের মেয়ের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা করেন, কিন্তু প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকাণ্ড 2018 সালে এমন প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। পরে আনোয়ারুল সহ 4 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। নামেই হাসপাতাল। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় স্থাপিত 20 শয্যা হাসপাতালে নেই একজনও চিকিৎসক। কাগজে কলমে 17 জনের পদ থাকলেও বাস্তবে কর্মরত আছেন মাত্র হাতে গোনা কয়েকজন। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় 2 লাখ মানুষ। সমুদ্র তীরে অবস্থিত পটুয়াখালীর কুয়াকাটা হাসপাতাল। 2010 সালে চালু হওয়া 20 শয্যার এই হাসপাতালে নেই কোনো চিকিৎসক। হাসপাতালটির 17টি পদের বিপরীতে 12টিতেই নেই কোনো জনবল। বর্তমানে খণ্ডকালীন একজন মেডিকেল অফিসার দিয়ে চলছে কার্যক্রম। ফলে এতে স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়েন পর্যটকরাও। ডাক্তার আইসি এখন তো কোনো ডাক্তার নাই। আমাদের এখানে একটা 20 শয্যা হাসপাতাল আছে, শুধু হাসপাতালের নামের উপর 20 শয্যা হাসপাতাল। এখানে শুধুমাত্র উপসহকারীরা হাসপাতাল চালাইতেছে, আমরা খুবই ভোগান্তিতে আছি। চিকিৎসার দরকার পর্যটন এলাকায়, আমরা সেটা পাইতেছি না। একজন কম্পাউন্ডার দিয়ে তো আসলে এত বড় একটা প্রতিষ্ঠান চলে না। জনবল সংকটের বিষয়টি নিয়ে অবগত জেলা সিভিল সার্জন অফিসও। সাপোর্ট দিতে পারতেছি না। আমি এর ভিতর ওখানে মাত্র একজন ডাক্তার ছিল, মূল কলাপাড়ায়। হ্যাঁ, আমি কলাসিবা থেকে 2 জন, ওইখানে ছিল হচ্ছে 6 জন, ওখান থেকে 2 জন দিয়ে দিছি। মির্জাগঞ্জে ছিল 6 জন, ওখান থেকে 1 জন। এই টোটাল দিয়ে কোনো মতে সব মুমূর্ষ অবস্থা থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে। জেলায় তো আমার কোনো ডাক্তার নাই। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা না পেয়ে প্রতিদিন ফিরে যান বহু মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জামালপুরের ঢাকা দেওয়ানগঞ্জ রেল সেতুর ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু হয়, যা 9 মাসে শেষ হওয়ার কথা, অথচ 4 বছরেও তা শেষ হয়নি। এতে ভোগান্তির শেষ নেই এই রুটের যাত্রীদের। কর্তৃপক্ষ বলছে সেতুটির গার্ডার কসবা থেকে আসলে দ্রুত কাজ শেষ করা হবে। ঢাকা দেওয়ানগঞ্জ রেলপথের জিলবাংলা চিনিকল সংলগ্ন দীঘলকান্দি রেল সেতু 2020 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেতুটি। ঝুঁকিমুক্ত চলাচলের স্বার্থে সে বছরই রেলওয়ের পূর্বাঞ্চল প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে সেতুটি পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। 2021 সালে প্রায় 2.5 কোটি টাকা প্রকল্পের দায়িত্ব পায় এসএস ইঞ্জিনিয়ারিং ট্রেড সেন্টার নামের ঠিকাদার প্রতিষ্ঠান, যা 9 মাসের মধ্যে শেষ করার কথা, কিন্তু 4 বছরেও শেষ হয়নি কাজ। কাজটা ছিল 9 মাসের, ঠিকাদার গরিমসির জন্য এই কাজটা অনেক দেরি হলো। এখানে প্রতিটা ট্রেন থামে এবং কিছু সময় দেরি করে। ট্রেনটা যখন যায় তখন এখানে থামলে আমাদের জন্য রিস্ক, যে এটা দ্রুত সংশোধন করলে আমাদের আরো উপকার হবে, যাতে আমরা চলাফেরা আরো সুন্দর মতো করতে পারি। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী মাত্র আপনার একটা রেল লাইন, আপনার এই রেল লাইন দিয়ে যাওয়ার সময় ওখানে আপনার যে ভাঙ্গা ব্রিজটা রয়েছে, ওই ব্রিজে আমাদের যাতায়াতের জন্য খুবই অসুবিধা হয়। ওখানে ব্রিজটা যখন আপনার যায়, ট্রেনটা যখন আপনার চলাচল করে, তখন একটু ট্রেনটা আপনার হালকা স্লো করে। দিনের বেলা এতটা আর কি ভয় নাই, রাত হয়ে গেলে আমাদের ভয় হয় যে চিন্তা হয়ে যায় ডাকাত ধরে। কর্তৃপক্ষ বলছে সেতুটির গার্ডার কসবা থেকে আসলে দ্রুত কাজ শেষ করা হবে। আমাদের যে পোর্শনের যে কাজ সেটা হয়ে গেছে, 20 ডিপার্টমেন্টের যে গার্ডারটা আপনার আসবে থেকে কসবা থেকে আসলে হয়তো সহসে চলে আসবে। আমরা তো বারবার নক করতেছি, তো তাড়াতাড়ি সম্ভব বোর্ড থেকে চলে আসবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ নিচ্ছি আরও একটা বিরতি। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।